আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, কুশলে আছেন। আজকের এই ভিডিওটি আমার জন্য আসলে একটি বিশেষ ভিডিও এই জন্য বলতেছি। এর আগে আপনারা জানেন আমি আপনাদের সামনে বাতিঘরের একটা বই আসলে আনবক্সিং করেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই গ্রামে বসে। তো আজকে ভিডিওটি এই জন্যই বিশেষ, কারণ এই প্রত্যন্ত অঞ্চলে আমার কাছে জীবনে প্রথমবার আসলে ঢাকার বাংলা বাজার থেকে আমার কাছে কিন্তু বই এসেছে। তো আজকে আমি আপনাদেরকে সেই বইগুলো আনবক্সিং করে দেখাবো। এই বইগুলো আমি কিছুক্ষণ আগেই রিসিভ করেছি কুরিয়ার থেকে, আর এখন আমি আপনাদেরকে মূলত ওই বইগুলোই আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব। তো মূলত এই জন্য আমার কাছে আসলে ভিডিওটি বিশেষ ভিডিও, কারণ এই প্রথমবার আমি আমার এই প্রত্যন্ত অঞ্চলে বসে আমি কিছু বই রিসিভ করলাম এবং সেটা আপনাদের সামনে আসলে রিপ্রেজেন্ট করব। তো আমার কাছে দেখেন এই একটা পার্সেল এসেছে। এই পার্সেলে যে বইগুলো রয়েছে এই বইগুলোর দাম 1400 টাকার মতো পড়েছে, অর্থাৎ কুরিয়ার খরচ সহ 1400 টাকার মতো পড়েছে, আর বইগুলোর দাম সম্ভবত 1300 সামথিং পড়েছে। তো আমি আপনাদেরকে এই বইগুলো আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব। আমি কোথায় থেকে বইটি এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি না, সেটা শেয়ার করতে চাইও না। তো চলুন আসলে বইটি আনবক্সিং করা যাক। তো দেখেন আসলে কাভারটি উন্মোচন করলাম, প্রথমবার আপনাদের সামনে মূলত বইগুলো দেখাবো। তো এখানে সম্ভবত 9 থেকে 10টা বই থাকার কথা, আমি জানি না কয়টা বই আছে, 9টা থাকার কথা। এই যে ব্ল্যাঙ্ক, এবং এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বইগুলো। তো ধন্যবাদ জানাচ্ছি আসলে ওই অনলাইন সার্ভিসটিকে, যারা আসলে এত সুন্দর করে আসলে বইগুলো আমার হাতে পৌঁছে দিয়েছেন, এবং সেই সবকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা খুব সুন্দর করে আসলে র্যাপিং করে বইগুলো আমার কাছে পৌঁছেছেন। তো এই যে দেখেন আমার বইগুলো, কাঙ্ক্ষিত বইগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমি আর একটু দুঃখ প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে বাইরে আনবক্সিং করার কারণে আসলে আমার কাছে কোনো টেবিল কিন্তু নেই, যার কারণে আমি বইগুলো কিন্তু হাতে রাখতে হচ্ছে আমাকে। তো প্রথমে আমার কাছে যে বইটি রয়েছে সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা। এটি সম্ভবত আমার জানা মতে সর্বপ্রথম আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। এই উপন্যাসটি 1971 সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের আসলে পটভূমিতে। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই বইটা এই জন্য আমি অর্ডার করেছি। আরেকটা কথা বলে রাখি, এই বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হওয়া সত্ত্বেও কেন জানি এই বইটি জনসম্মুখে খুব বেশি আসলে উঠে আসেনি, এই বইটি নিয়ে খুব বেশি আলোচনা হতে কখনো আসলে দেখিনি। তো আমি চিন্তা করলাম যে এই বইটি পাঠ করে, এই উপন্যাসটি পাঠ করে আমি আপনাদের সামনে রিভিউ দিব। তো যতটুকু জেনেছি সেটা হচ্ছে এই বইটি আসলে ডেভিড নামের একজন ব্যক্তি, অর্থাৎ তিনি বিদেশি হওয়া সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু বর্ণনা করেছেন। আর আচ্ছা, আরেকটু বলতে চাই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এর আগে কবি উপন্যাসটি আমি পড়েছি, তারপর সম্ভবত ওই যে চাপাডাঙ্গার বউ পড়েছি, তারপর কিছু আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র পড়েছি, আরও কিছু বই পড়েছি, আমার খেয়াল নাই মনে, আমার এই মুহূর্তে সঠিক মনে আসতেছে না। তো ওই বইগুলো পড়ে আসলে তারাশঙ্কর আসলে বন্দ্যোপাধ্যায়ের আমি পুরো ফ্যান হয়ে গেছি বলতে গেলে। তো মূলত এই জন্যই আসলে উপন্যাসটি অর্ডার করা আর কি। তো দেখেন বইটি যদি একটু দেখাই তাহলে বইটি এরকম। এরপর যে বইটি রয়েছে সেটা হচ্ছে আসলে শওকত ওসমানের কৃতদাসের হাসি বইটি। আর যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এই শওকত ওসমানের কৃতদাসের হাসি বইটি মূলত 1958 সালের তৎকালীন আইয়ুব খানের পদত্যাগ নিয়ে সম্ভবত লেখা একটা উপন্যাস। তো আমি যখন পড়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব, রিভিউ দিব, তখন আপনারা বইটি সম্পর্কে আরও বিশদ কিন্তু জানতে পারবেন। এরপর যে বইটি রয়েছে আমার কাছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের আরেকটা শ্রেষ্ঠ আসলে কিশোর গ্রন্থ বলতে পারেন। এটা হচ্ছে কত নদী সরোবর, বা এটাকে বাংলা ভাষার জীবনী বলা হয়েছে। তো হুমায়ুন আজাদ স্যারের এর আগে আমি লাল নীল দীপাবলি অর্থাৎ বাংলা সাহিত্যের যে জীবনীটা সেটা পড়েছি, তারপর এটা হচ্ছে বাংলা ভাষার জীবনী। এরপরে পড়েছিলাম নারী উপন্যাসটা, হুমায়ুন আজাদের আরও কিছু বই পড়েছিলাম, গাবি বৃত্তান্ত, আচ্ছা ওটা তো আহমেদ চাপার, আরও কিছু বই পড়েছিলাম, যাই হোক এই মুহূর্তে মনে আসতেছে না নামগুলো। তো ওই বইগুলো পড়ে আসলে হুমায়ুন আজাদ স্যারকে আসলে আমার খুবই ভালো লেগেছে। আর এই বইটি হচ্ছে মূলত আমরা যারা কলেজে আছি না, বা যারা স্কুলে পড়তেছি, তারা আসলে চাইলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এত বিশাল বিশাল বইগুলো বাংলা সাহিত্যের জীবন নিয়ে কিন্তু পড়া সম্ভব নয়। তো তাদের জন্য এই ছোট একটি সংকলন আসলে হুমায়ুন আজাদ স্যার তৈরি করেছেন। এরপরে যে বইটি রয়েছে সেটা হচ্ছে জহির রায়হান স্যারের বা শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের আসলে যে আরেক ফাল্গুন বইটি আছে এটা।
এই উপন্যাসটা 1952 সালের পটভূমিতে রচিত হয়েছে, তবে উপন্যাসটি 52 সাল থেকে সম্ভবত 57 সালের ঘটনা নিয়ে গিয়েছে। অর্থাৎ তখনও আসলে জহির রায়হান এটা দেখানোর চেষ্টা করেছেন যে তখনও মানুষ বাংলা ভাষার জন্য যে জীবন দিয়েছিল সেটা কিন্তু তারা ভুলে নাই। এই বইটির একটি কালজয়ী উক্তি রয়েছে, সেটা হচ্ছে আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, এরকম একটা কথা আছে। তো আমি যখন উপন্যাসটি সম্পূর্ণ পড়ে আপনাদের কাছে অবশ্যই রিভিউ দেব। এর আগে আমি বরফ গলা নদী, হাজার বছর ধরে, তারপর শেষ বিকেলের মেয়ে, এই উপন্যাসগুলো আপনাদের কাছে রিভিউ করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেটা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন, কিংবা সার্চ করলে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এটা এই আরেক ফাল্গুন উপন্যাসটা, অর্থাৎ আমাদের যে ভাষা, রাষ্ট্রভাষা বাংলা নিয়ে যে উপন্যাসটা, সেটা কিন্তু আমি আপনাদেরকে রিভিউ দিব অবশ্যই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সফল মন্ত্র রফুল আলমের। তো এটা মূলত যারা স্কুল কিংবা কলেজে পড়তেছে তাদের জন্য একটি আত্ম উন্নয়নমূলক বা সেলফ ডেভেলপমেন্ট বা মোটিভেশনাল ক্যাটাগরির বই বলতে পারেন। এটা সম্ভবত 2022 সালে আসলে প্রকাশিত হয়েছে। তো আমি দেখলাম যে বইটি নিয়ে যথেষ্ট আসলে আলোচনা হচ্ছে, তো আমি চিন্তা করলাম যে এই বইটি আমি কাউকে অবশ্যই গিফট করব, আর সাথে নিজেও পড়ে দেখব আসলে গিফট করার মতো কিনা, কিংবা তাদের জীবনে এটা কতটুকু প্রভাব ফেলবে, তাদের জন্য কতটুকু ইফেক্টিভ হবে। তো এটা এই আত্মোন্নয়নমূলক বইটির অবশ্যই আপনাদের কাছে রিভিউ দিব, আপনারা চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। এরপরে যে বইটি রয়েছে সেটা হচ্ছে আমি তপু, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের। এটা হচ্ছে মূলত একজন কিশোরের আসলে কিশোরের জীবনী গ্রন্থ। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যে কিশোর উপন্যাসগুলো লিখেন তার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ উপন্যাস এবং বাংলাদেশে একটা বেস্ট সেলিং আসলে উপন্যাস। এই উপন্যাসটিতে দেখা যায় যে একজন কিশোর বালক কিভাবে তার পিতাকে হারায় শৈশবে, এবং সে তার মার সাথে কিভাবে মাধ্যমে আসলে কিভাবে নির্যাতিত হয়, পরবর্তীতে মা কিভাবে তার ভুল বুঝতে পারে, এই ঘটনা প্রবাহ নিয়ে। এই বইটা যদি আপনি কোনো কিশোরকে পড়তে দেন তার মনে বিশাল একটা দাগ কেটে যাবে বলে আমার বিশ্বাস। তো আমি অবশ্যই বইটি পড়ে আপনাদেরকে রিভিউ দিব এই চমৎকার উপন্যাসটির। এরপরে আমার কাছে একটা মাস্টারপিস উপন্যাস রয়েছে, বইটি কেন জানি একটা আন্ডাররেটেড বই হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সদ্ভাব শতক, কৃষ্ণচন্দ্র মজুমদারের। এই কবিতা গ্রন্থটি, এটা সম্ভবত একটা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি আমার এত বেশি ভালো লেগেছে, আসলে কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতাগুলো আমার এত বেশি ভালো লেগেছে যে ওনার এই বইটা অর্ডার করার লোভ আমি আসলে সামলাতে পারলাম না। যেমন একটা কবিতা আছে, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসেনি যারে করিছে ব্যাপন, তাই ক্ষণে ক্ষণে মন চায় আজীবন, থাকি হইয়ে এ ভুবন, চিরদুঃখী মন চিরত্যাগী মন। তারপর সম্ভবত কি একটা আছে, যাই হোক এটা আমার মনে নাই। ওনার কবিতাগুলো এতটাই সুন্দর, মানে এতটাই হৃদয়ে আসলে দাগ কেটে যাওয়ার মতো। আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, এই উপন্যাসের আমার কাছে আজকে যতগুলো বই রয়েছে সবগুলো কিন্তু আসলে একদম বেস্ট বাইন্ডিংয়ের বইগুলো। যেমন এখানে আসলে যে কবিতাগুলো আছে, নিত্য সুখ কোথায়, খুবই সুন্দর। তারপর যেমন এই যে চিরসুখী জন, প্রথমেই তো দিয়েছে, আমি তো খেয়াল করি নাই, কবু আসে বিষে ধ্বংসেনি যারে। তারপর স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। তো এই ভাব সম্প্রসারণগুলো কিন্তু আমরা অনেক আসলে হাই স্কুল কলেজে পড়ে থেকেছি। তারপর যে জন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে আর দেখিবে না তার নিশীতে প্রদীপ বাতি। এই যে খুবই চমৎকার লাইনগুলো যিনি আসলে রচনা করেছেন, তিনি আসলে এই কৃষ্ণচন্দ্র মজুমদার। তিনি কেন জানি আসলে সামনে আসতে পারেনি। তারপর পরের অভাব মনে করিলে চিন্তন আপন অভাব, খুব রহে কতক্ষণ। অর্থাৎ অন্যের দুঃখ কষ্টের কথা মনে করলে নিজের দুঃখ কষ্টটা কিন্তু আপনার মনে আসবে না। এই জিনিসটা আপনি এই বইটি পাঠ করলে বুঝতে পারবেন। এরপরে আমার কাছে যে দুটি বই রয়েছে, এই দুটি বই আমি একসময় পড়েছিলাম অন্য আরেকজন থেকে আসলে ধার করে, আজকে এই দুটি বই আমার নিজের হয়ে গেল। সেগুলো হচ্ছে আসলে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের আসলে উপন্যাস, এবং এগুলো বাংলাদেশে বেস্ট সেলিং উপন্যাস, এবং বলতে গেলে এটা বাংলাদেশে আসলে খুব ভালো দুইটা কিশোর উপন্যাস। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি তপু আর একটা হচ্ছে দীপু নাম্বার 2। তো আমি তপু নিয়ে যদি বলি, আমি তপু না, আমার বন্ধু রাশেদ হচ্ছে মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক আসলে একটা উপন্যাস। এটা আমি টিভিতে চলচ্চিত্র দেখেছিলাম, যেখানে দেখা যায় যে রাশেদ নামের একটা 7 কিংবা 8-এর একজন ছাত্র কিভাবে মুক্তিযুদ্ধের জন্য শেষ পর্যন্ত আসলে নিজের জীবনকে আসলে বিলিয়ে দেয়। তারা দেখা যায় যে কিশোর হয়েও তারা আসলে মুক্তিযোদ্ধাদের নানাভাবে কিন্তু সাহায্য করেছে, খবরাখবরের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে, গুলির বুলেট বুকে করে নিয়ে গিয়ে দেখা গেছে যে তারা পৌঁছে দিয়েছে। এরকম একটা উপন্যাস যদি তরুণ প্রজন্মকে, আপনি যদি মুক্তিযুদ্ধের সম্পর্কে যদি কিছু বোঝাতে চান, তাহলে উপন্যাসটা অবশ্যই সংগ্রহ করুন। আর অবশ্যই বলবো সাথে চলচ্চিত্রটি আপনারা দেখে ফেলেন। এরপর যে উপন্যাসটি রয়েছে সেটা আপনারা সকলে চিনেন, দীপু নাম্বার 2। এই দীপু নাম্বার 2 উপন্যাসটাও আপনার মনে অনেক বেশি দাগ কেটে যাবে।
দেখা যায় যে সপ্তম শ্রেণীর একজন ছাত্র যার বাবা আসলে এক জায়গায় বেশি দিন স্থির থাকতেন না, সে প্রতিটা ক্লাসে নতুন নতুন স্কুলে গিয়ে ভর্তি হয়। তো এরকম একটা স্কুলে গিয়ে দেখা যায় যে সে ভর্তি হয়। তো সেখানে গিয়ে দেখা যায় যে দুইজন আসলে দীপু নামের দুইজন আসলে শিক্ষার্থী ছিল। তো সেখানে দেখা যায় যে যে নতুন শিক্ষার্থীটি আসলো তাকে 2 নাম্বার অর্থাৎ তাকে 2 দিয়ে কিন্তু চিহ্নিত করেছে শিক্ষার্থীরা, এই জন্য তার নাম হয়েছে দীপু নাম্বার 2। এবং এই উপন্যাসটি পড়লে তৎকালীন মুক্তিযুদ্ধের সময়ের আপনি বিভিন্ন বিষয়গুলো আপনি জানতে পারবেন। বিশেষ করে তারা যে বিভিন্ন অভিযানে যায় এবং এই দীপু নামের ছেলেটি কতটা প্রাণচঞ্চল, কতটা প্রাণোচ্ছল, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি কিশোর হয়ে থাকেন অবশ্যই এই উপন্যাসটা আপনার জন্য হাইলি রেকমেন্ডেড। তারপর আমার বন্ধু রাশেদ, এই উপন্যাসটা আপনার জন্য হাইলি রেকমেন্ডেড। আরেকটা কথা বলি, এই আমার বন্ধু রাশেদ উপন্যাসটা আপনি পড়লে তৎকালীন সমাজে হিন্দু মুসলিম আসলে যে একটা বিরোধ ছিল সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। পাকিস্তানিরা হিন্দুদের উপর যে কি বর্বর নির্যাতন করত সেই জিনিসটা এই উপন্যাসটিতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল কিন্তু তুলে এনেছেন। তো একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, ডক্টর জাফর ইকবাল যতটুকুই আসলে সমালোচিত হোক না কেন এই বাংলাদেশে, তার মূলত এই 3টি উপন্যাস আমার বন্ধু রাশেদ, দীপু নাম্বার 2 এবং আমি তপু, এই 3টি উপন্যাসের মাধ্যমে তিনি অবশ্যই আমার হৃদয়ে কিন্তু অমর হয়ে থাকবেন। এই উপন্যাসগুলো এতটাই ভালো, এতটাই জনপ্রিয়, আপনি দেখে আপনি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পরিবেশে কিন্তু আপনি হারিয়ে যাবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওর আয়োজন। আমার কাছে 9টি বই রয়েছে এবং আপনারা দেখে নিশ্চয় বুঝে গেছেন বা আপনারা যারা বইগুলো পড়েছেন তারা জানেন এই 9টি বই কতটা মাস্টারপিস। শুধুমাত্র সফল মন্ত্র এটা সম্পর্কে আমি জানি না, এটা পড়ার পর বুঝতে পারবো, কিন্তু বাকিগুলো অবশ্যই বাংলা সাহিত্যের এক একটা আসলে মাস্টারপিস উপন্যাস, মাস্টারপিস বই, মাস্টারপিস আসলে গ্রন্থ বলতে পারি। তো সবগুলোর আপনারা রিভিউ পাবেন ধাপে ধাপে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। অবশ্যই আমি সবসময় আমার চ্যানেলে বিশদ রিভিউ আলোচনা করে থাকি, আপনারা ইন ডিটেলস অবশ্যই রিভিউ পাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতটুকু দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।